এই যে যুবক বয়সের সবার কিন্তু রক্ত গরম থাকে, এই সময়টাতে কাজে লাগানোর একটা বিশেষ সুবিধা পাওয়া যায়। এই জন্যই মূলত বললাম লাল শুভেচ্ছা। তো আজকের এই যে আজকের প্রোগ্রামের প্রতিপাদ্য বিষয় হচ্ছে প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশদারিত্বের অগ্রগতি। প্রযুক্তি নির্ভরতা এটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের সাথে আমরা যারা এই যে উপজেলায় বিভিন্ন স্তরে কাজ করি, তারা প্রযুক্তি মানুষের কাছে কিভাবে পৌঁছানো যায় মূলত এই বিষয়গুলো নিয়েই কাজ করি। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে আমরা যারা উপস্থিতি আছি আজকে যুবকদেরকে নিয়ে প্রোগ্রাম করছি, কিন্তু আমরা কি বেশিরভাগ ক্ষেত্রে জানি যুবকদের বয়সটা কত থেকে কত, কোন স্কেলের কত বয়স পর্যন্ত আমরা যুবক হিসেবে ধরি, এটা জানি কিনা অনেকে। যদি জাতীয় যেটা নীতিমালা আছে, অনেক সময় 15 থেকে 24 বছর পর্যন্ত আমরা যুবক হিসেবে ধরছি। তবে জাতীয় আরেকটা নীতিমালা আছে যেটাতে 18 থেকে 35 বছর পর্যন্ত যুবক হিসেবে ধরা হচ্ছে। এখন আমার প্রশ্নটা হচ্ছে, যুবকদেরকে দিয়ে বয়স দিয়ে কি ঠেকানো যায়? আপনি 35 বছর পর্যন্ত যুবক নির্ধারিত করে দিলেন, 36 বছরে সে কি যুবক থাকে না? হয়তো কাজের সুবিধার্থে আমরা 25 বছর বা 35 বছর একটা নির্দিষ্ট বয়সকে আমরা একটা মার্ক করেছি। কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ বলছেন আপনি বুড়ো বয়সেও যুবক থাকতে পারেন বা তরুণ থাকতে পারেন। তো বুড়ো বয়সে যে কিছুক্ষণ আগেও আপনারা যারা কয়েকজন এই যে সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন, তাদের বয়স কিন্তু 35+, কিন্তু তারপরেও তারা কিন্তু যুবক। ওনাদের কথাবার্তা বা আলোচনা বা যেভাবে ওনারা বক্তব্য দিয়েছেন উৎসাহ উদ্দীপনা নিয়ে, বিষয়টা হচ্ছে আপনি 80 বছর বয়সেও আপনি যুবক থাকতে পারেন। তবে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি কতটুকু কর্মক্ষম থাকবেন, এইটাই হচ্ছে প্রশ্নবিদ্ধ। কিছুক্ষণ আগে এই প্রকল্প উন্নয়ন কর্মকর্তা বলছিলেন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। আপনারা হয়তো অনেকে জানেন, আবার অনেকে হয়তো জানেন না। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কয়েকশো বছরের মধ্যে একটা সময়ে পাওয়া যায়, যেই সময়টার মধ্যে আমরা অতিক্রান্ত করছি। এই সময়টাতে হয়তো এখন যারা যুবক বা তরুণ 2050-এর পরে বেশিরভাগই কিন্তু আমরা সংখ্যাগরিষ্ঠ কারা থাকবে, যুবকরা থাকবে নাকি বয়স্করা থাকবে। তখন কর্মক্ষম লোক কমে যাবে। তার মানে হচ্ছে আমার আর সময় বাকি আছে। যদি 2050-ও ধরি, অনেক জায়গায় 2040 বলে, 50-ও যদি ধরি, আমার আর সময় বাকি আছে আর 25 বছর। আমার যা কিছু করার এই 25 বছরের মধ্যেই আমাকে সর্বোত্তম চেষ্টা দিয়ে আমাকে করতে হবে। এখন এই যে 25 বছর এই যে বললাম লাল শুভেচ্ছা, কারণ হচ্ছে আপনার রক্ত যদি টকবক না করে, আপনার মাথার মধ্যে যদি ইচ্ছেগুলো ঘুরাঘুরি না করে, আকাশে না উড়ে, তাহলে তো আপনি কাজ করতে পারবেন না। আপনার যা ইচ্ছা আছে, আপনার যা আগ্রহ আছে, এই জিনিসটাকে আপনি আজ থেকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে, যা আগামীকাল নয়। আগামীকাল হলে কিন্তু আপনি 2050-এ চলে যাচ্ছেন। তাই নিজেরটা ওভাবে করে বিবেচনা করেন। আপনার যা ইচ্ছা আছে, আপনি যতটুকু পারেন এই বিষয়টাকে, আপনার স্পৃহাকে, আপনার কর্মোদ্যম, আপনার পরিশ্রম, সব কিছুকে আপনি এই সময়টাকে আজকেই কাজে লাগান। আজকে কাজে লাগিয়ে এটার সর্বোত্তম আপনি বেনিফিটটা নেবেন। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড মানে হচ্ছে বোনাস নেবেন। ডেমোগ্রাফিক কিন্তু সবসময় থাকবে, মানুষ সবসময় থাকবে, কিন্তু বোনাসটা কিন্তু সবসময় থাকবে না। এই যে বোনাসটা 2040 থেকে 50 পর্যন্ত থাকবে, এই সময়টাকে আপনাকে কাজে লাগাতে হবে। এখন কাজে লাগাতে হবে, যেমন মাননীয় প্রধান উপদেষ্টা বারবার করে বলছেন, যখন আপনারা অনেকেই চাকরির জন্য যান, তখন বলে যে না, আপনারা চাকরি চিন্তা বাদ দেন, আপনি উদ্যোক্তা হতে হবে। আমরা এই যে 18 কোটি মানুষ, আমরা যদি সবাই চাকরির পিছনে ঘুরি, আমরা কি এই বাংলাদেশকে উন্নত দেশে কি নিয়ে যেতে পারবো না, কখনোই সম্ভব না। একটা দেশের পক্ষে এত লোক সংখ্যাকে আপনার চাকরিতে রেখে বেতন দিয়ে কখনো দেশের উন্নয়ন সম্ভব না। দেশের উন্নয়ন হতে হবে, আপনাকে উদ্যোক্তা হতে হবে। প্রত্যেকটা যুবককে উদ্যোক্তার শক্তিতে রূপান্তরিত হইতে হবে। একটা বিষয় আছে এখানের মধ্যে এই যে প্রযুক্তি নির্ভরতা। এখন আপনি যদি উদ্যোক্তা হবেন, তাহলে আপনাকে অবশ্যই, বিশ্ব চলছে এখন প্রযুক্তি দিয়ে। আমরা প্রথম বিশ্বের যে দেশগুলো আছে ওর তুলনায় কিন্তু আমরা এখনও 30-40 বছর পিছনে পড়ে আছি। ওরা আবিষ্কার করছে, আমরা কি করছি, ব্যবহার করছি। আমরা কি অত পরিমাণে আবিষ্কার করতে পারছি না। তার মানে ওদের থেকে আমরা পিছনে আছি। আমাদেরকে উদ্যোক্তা হতে হবে, আমাদেরকে আবিষ্কারক হইতে হবে। যে জিনিসটা আমি বিদেশে আমার আইডিয়াটা সেল করে ওইখান থেকে আমার টাকা,
আমাদের দেশে আসবে। এটা হচ্ছে মূল বিষয়। এটা ছাড়া আরেকটা বিষয় আছে, আমরা যখন উদ্যোক্তার কথা বলি তখন বেশিরভাগের ক্ষেত্রে মাথায় ঘুরে হয় ফ্রিল্যান্সিং অথবা আইটি বা এই সমস্ত বিষয়গুলো, কিন্তু একটা বিষয় সবসময় অগোচরে থেকে যায়, সেটা হচ্ছে আপনাকে খাদ্য উৎপাদন। খাদ্য, আপনার যতগুলো মৌলিক অধিকার আছে, আপনি একজন মানুষকে যদি খাবার না দিয়ে তাকে পোশাক, ঘরবাড়ি সব কিছুই দেন, হবে? হবে না। এক নম্বর আসতে হবে আগে খাদ্যের নিশ্চয়তা আমাদের লাগবে। তো খাদ্যের নিশ্চয়তা যদি আপনি একজনকে দিতে চান, 18 কোটি মানুষের দেশ, 1,44,000 বর্গ কিলোমিটার, আপনারা সবাই জানেন আমাদের জমিগুলো কি বিল্ডিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার টাকা আছে, আমি এক কানি জমি কিনে রেখে দিলাম, হ্যাঁ, ইউজ করছি না, আমি কোনো ফসল উৎপাদনও করছি না, কিছু করছি না, বাউন্ডারি দিয়ে রেখে দিচ্ছি, আমার টাকা আছে সেই জন্য। এটা দিয়ে হবে না, কারণ জমি দিন দিন কমছে। জমি দিন দিন কমলে আমার একটা উপায় আছে, সেটা হচ্ছে আপনি যা পরিমাণ জমি আছে তার সাথে প্রযুক্তিটাকে আপনি সংযোগ ঘটাতে হবে। প্রযুক্তির সংযোগ যদি না ঘটান, তাহলে আপনার ফসল যেটাই উৎপাদন করেন, আগে যদি আপনি 1 টন ফসল উৎপাদন করতেন, প্রযুক্তি সংযোগ ঘটিয়ে আপনি সেই জায়গায় উৎপাদনটাকে 2 টন বা 3 টনে নিয়ে গেছেন। সেজন্য আমরা হাত পাতলেই, আমার পকেটের টাকা খরচ করলেই আমি কিন্তু খাবারটা পাচ্ছি। হয়তো দাম কম বেশি হতে পারে, কিন্তু পাচ্ছি। এটাই একটা বিষয়, পাচ্ছি। যদি না পাই, তাহলে আমাকে অবশ্যই আমদানি নির্ভর হতে হবে। আপনি আমদানি নির্ভর কৃষি দিয়ে আপনি কখনোই দেশকে যত কিছুই আপনি ইনকাম করেন, আপনি উন্নতির দিকে নিয়ে যেতে পারবেন না। অবশ্যই আমার উদ্যোক্তার মেন বিষয়টা হচ্ছে, আমার এটা বলার উদ্দেশ্য হচ্ছে, আমার যে প্রযুক্তি আমি ব্যবহার করব, এটা কৃষি, প্রাণী সম্পদ, মৎস্য, এই বিষয়ের মধ্যেই ঘুরে ফিরে থাকতে হবে। উদ্যোক্তা বেশি বাড়াতে হবে হচ্ছে এই বিষয়গুলোতে, কারণ আমার খাদ্য উৎপাদন বাড়াতে হবে। বিগত অর্থ বছরে আমরা যুব উন্নয়ন থেকে অন্যান্য উপজেলার তুলনায় সবচেয়ে বেশি সম্ভবত ট্রেনিং আমরা করিয়েছি, যুব উন্নয়ন অধিদপ্তর করিয়েছে। আর যেগুলো মৎস্য এবং এই প্রাণী সম্পদের যে ট্রেনিংগুলো, এখানে আমি ট্রেনিংগুলো করিয়েছি, মানে উনার ইয়েতে উনি মানে অ্যারেঞ্জ করেছেন অনেকগুলো ট্রেনিং। আমার নাই, আপনি একটু হয়তো বলতে পারেন যে মানে বিগত বছরে কি পরিমাণ আমরা মানে যুব উন্নয়ন থেকে ট্রেনিং দিয়েছে। আমার কাছে অনেক ছেলেবেলা আসে, নতুন যারা ইয়ং ছেলেবেলা আসে, বলে আমার কাছে আসে, ওরা মনে করে প্রাণী সম্পদ অফিসে হয়তো ট্রেনিং আছে, বিষয়টা এরকম। তা আমি আমার কাছে আসলে আমি আবার ওনাকে কাছে পাঠাই দিই, কারণ বিগত হাটাজারিতেই বিগত অর্থ বছরে প্রচুর পরিমাণে 7 দিন ব্যাপী প্রশিক্ষণ হয়েছে। আবার 7 দিনের পরে কিন্তু 2 মাস বা 3 মাসের ট্রেনিংগুলো হয় হচ্ছে চট্টগ্রামে। হাঁস মুরগিতে অনেকগুলো ট্রেনিং হয়েছে। তবে আজকের অনুষ্ঠানটা কিন্তু অনেক গোছালো এবং খুবই একটা সুন্দর অনুষ্ঠান হয়েছে। তবে আর একটু সাফল্যমণ্ডিত হতো যদি যুব উন্নয়ন অফিসার মহোদয় আপনি যদি আমাকে বলতেন যে আমি 5 জন কৃষি উদ্যোক্তা, আমাকে বললে আমি 5 জন কৃষি উদ্যোক্তা দিতাম, ওরা এখানে আসতো, ওদের গল্পগুলো একটু সবাইকে বলতো, মানে ওরা জিরো থেকে কিভাবে কৃষি উদ্যোক্তা হয়ে আজকে কী পরিমাণ ইনকাম করছে। তাহলে এই বিষয়টা সবার আমি মনে করি সবচেয়ে ভালো একটা মানে আইডিয়া হতে পারতো। কারণ আপনার গল্পগুলো শুনতে হবে, যারা মানে কি সফল। ব্যর্থতার গল্প কি আমরা শুনতে চাই? আসলে চাই না। ব্যর্থতার গল্প শুনতে চাই না, সফলতার গল্পগুলো আমরা শুনতে চাই। তাহলে আমার যদি 2-3 জন যদি খুব সফল, এবং যেমন একজন মহিলা উদ্যোক্তা কিন্তু অনেকক্ষণ পরে কিন্তু উনি আগ্রহ দেখিয়েছেন, মানে উনি বক্তব্য দিবেন, তার মানে মহিলা উদ্যোক্তার কিন্তু সংখ্যাটা মানে আমাদের আরও বাড়ানো উচিত, কারণ অর্ধেক জনগোষ্ঠী আমাদের মহিলা। আপনি বলেছেন বক্তব্য খুবই সুন্দর দিয়েছেন, কিন্তু আপনি কোন পেজ চালান, কিভাবে বিজনেসটা চালান, এই বিষয়টা আপনার আরেকটু বিস্তারিত বললে সুন্দর হতো। এবং আপনার পেজটার নামটা যদি সবাইকে বলতেন, আমার এই পেজটা দিয়ে আমি এইভাবে করে ব্যবসা শুরু করেছি, তাহলে এগুলো আরও সৌন্দর্যমণ্ডিত হতো। তো যাই হোক, সবাইকে আমি আবেদন জানাবো সবার কাছে, যারা যুবক সম্প্রদায় আছেন, তারা এই যে মাদক নিয়ে কথা উঠেছে, মাদক হচ্ছে অনেকগুলো অন্তরায়, এর মধ্যে যুবক শক্তিতে রূপান্তরিত হবে কিনা সেটা নির্ভর করছে অনেকগুলো চ্যালেঞ্জ অতিক্রান্ত করার পরে। তার মধ্যে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে মাদক, যেটা সহসাই অল্পতেই অল্প দামে এটা বাচ্চারা এডিক্টেড হয়ে যায়। এটা ছাড়া আরেকটা এডিকশন আছে, সেটা হচ্ছে মোবাইল এডিকশন। সবাই আমার সাথে একমত হবেন। কিছুদিন আগেও উপজেলা নির্বাহী অফিসার মহোদয় স্কুলে মোবাইল যে মানে নিষিদ্ধ করেছেন, সে ব্যাপারে আমি উনাকে ধন্যবাদ জানাই, কারণ এই সমস্ত খুঁটিনাটি বিষয়, এই সমস্ত বিষয়গুলোকে সবাইকে অ্যাড্রেস করা উচিত। তো যাই হোক, আগামীর বিশ্ব যুবরাই গড়ে দিবে,
এই আশাবাদ ব্যক্ত করে এবং প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশদারিত্বের অগ্রগতি এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় আন্তর্জাতিক যুব দিবস 2025 সফল হোক এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই।